আসসালামু আলাইকুম। শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট বিনিয়োগকারী ভাই ও বোনেরা, শুধু বিনিয়োগকারী না, যারা এই বাজারের সাথে সংশ্লিষ্ট সার্ভিস করেন বিভিন্ন ইনভেস্টমেন্ট কোম্পানি বা ব্যাংকে, বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে যারা আছেন, যারা ট্রেজারিতে আছেন, ইনভেস্টমেন্টের সাথে জড়িত, তারা সকলেই ক্যাপিটাল মার্কেটের সাথে সম্পৃক্ত আছেন। আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের রিলেটেড যে কোম্পানিগুলো এখানে ট্রেড হয়, এর উপরে আমার নিজস্ব তৈরি একটি ওয়েবসাইট আছে, যেটা ক্যাপিটাল ইনসাইড বিডি নামে পরিচিত। সেখানে বাংলাদেশ, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং আমেরিকার বেশ করে S&P 500 অ্যান্ড নাসদাক 100-এর উপরে আমার বিশ্লেষণ আছে অনেক। তো আমি আপনাদের আজকে আসলে একটা গল্প শোনাবো। আশা করি আপনারা আমার গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন এবং বাস্তব জীবনে এই শেয়ার বাজারে যেহেতু আপনারা বিনিয়োগ করেছেন অথবা আপনারা এদের সাথে পেশা হিসাবে নিয়েছেন, আমি আপনাদেরকে আপনার এই পেশাটাকে আরেকটু সহজ এবং অল্প সময়ে যেন আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সে ব্যাপারে আমার এই চেষ্টা। আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন এবং আমার ওয়েবসাইটটা একটু দেখেন। আমি বেশিরভাগ ইংরেজিতে আছে, কিন্তু আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব বাংলায় ট্রান্সফার করার, বা যেখানে যেখানে বাংলা দেওয়া সম্ভব সেখানে বাংলা দেওয়ার। তবে এটা এমন কোনো কঠিন ইংরেজি নাই যেটা অন্ততপক্ষে যারা ট্রেডিং এর কোডগুলো চেনেন, বেসিক জিনিসগুলো বুঝতে পারেন ইংরেজিতে, তাদের জন্য এটা যে কোনো লেম্যান আশা করি আমার এই আলোচনা এবং আমার এই সফটওয়্যার ওয়েবসাইট থেকে উপকৃত হবেন। প্রথমে গল্পটা বলি আগে। গল্পটা হচ্ছে, দুই বন্ধু হাটে গেল। তাদের উদ্দেশ্য, তারা দুইটা গরু কিনবে, বকনা গরু, যাতে করে এক বছর, বছর খানেকের মধ্যে গরু বাচ্চা হয় এবং তারা সেখান থেকে দুধ পাবে, এ আশায়। তো দুই বন্ধু বাজারে গেল। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা খেয়াল করবেন। উদ্দেশ্যটা হলো যে তারা গরু কিনবে। গরুটা বকনা জাতীয় গরু, খুব একদম বাচ্চা গরু না, যেটা দিয়ে অল্প সময়ে মোটামুটি বছর খানেক লালন পালন করলে পারা দুধ দিবে। তো সেই দুধ থেকে দুধ বিক্রি করবে এবং সেখানে বাচ্চা হবে। তার আস্তে আস্তে সে তাদের পুঁজি কম, অল্প পুঁজি। তো এই একটা গরু দিয়ে তারা শুরু করবে, যে এই গরুর বাচ্চা থেকে তাদের গরু হবে। তো দুই বন্ধু গেছে হাটে। যে দুই বন্ধু একজন মালিকের কাছে না পেয়ে তো, গরু খুঁজতে খুঁজতে যায়। এক বন্ধু একটা গরু পেয়েছে, সে গরুটা কিনেছে। দেখতে বেশ সুন্দর, 1 লাখ টাকা দিয়ে কিনেছে। তার আর এক বন্ধু, সেও আর একটা মালিকের কাছ থেকে এই সমদামেরই 1 লাখ টাকার মধ্যে, একই রকমই দেখতে, একই রকমই আহ, গায়ের স্বাস্থ্য, লম্বা চড়া একই রকমই, ওটাও 1 লাখ টাকা দিয়ে কিনেছে। তো দুই বন্ধু দুই গরু কিনেছে। ওরও 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট, এরও 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট। তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু, সে একটু, কি বলবো, একটু কিউরিয়াস এবং সে একটু অনুসন্ধানী। সে গরুটা কেনার আগে শুধু গরুর বাহ্যিক ইয়াটাই দেখে নাই, যে গরু দেখতে কেমন বা কোন জাতের, এটাই শুধু সে দেখে নাই। পাশাপাশি সে গরুওয়ালার কাছে জিজ্ঞাসা করছে, বা খোঁজ নিয়েছে, যে এই গরুটা কি কি খাওয়া পছন্দ করে না করে। তার পাশাপাশি ওর মা, বা সে যে গরুটা নিয়ে আসছে হাটে, তার আগে এই গরুটা সে কোথায় পেয়েছে, এটা কি তার বাসায় বাচ্চা থেকে হয়েছে নাকি সে কিনেছে কোথাও থেকে। তো সে যে গরু বিক্রি করছে সে বলছে যে না, আমি এটা বাসায় ছিল, বাসায় থেকে আমার আর একটা গরু ছিল, এর মা ছিল, সেখান থেকে হয়েছে, এটা আমার বাসার গরু। তো বলছে, এর মা দুধ কেমন দিত? তো বলতেছে, না, এর মা
10 কেজি দুধ দিত, অনেক ভালো দুধের গরু। এইভাবে খোঁজ খবর নিয়ে সে সন্তুষ্ট হয়ে সে গরুটা কিনেছে। আর আরেক বন্ধু কিন্তু সে গরুটা পেছনের দিকে কিছু তাকায় না, সে গরুটা দেখছে, দেখে তার পছন্দ হয়েছে, দাম দর করছে, গরুটা নিয়ে নিয়েছে। তো এও 1 লাখ টাকা ইনভেস্ট করলো, এও 1 লাখ টাকা ইনভেস্ট করলো। করার পরে 1 বছর লালন পালন করলো, লালন পালন করার পরে বাচ্চা হলো প্রায় কাছাকাছি সময়ে। বাচ্চা হওয়ার পরে দেখা গেল যে বন্ধুটা একটু দেখে শুনে কিনেছে, একটু খোঁজ খবর নিয়ে কিনেছে, তার গরুটার দুধ বেশি দিচ্ছে, 10 কেজি দিচ্ছে বা 8 কেজি দিচ্ছে। আর যে এমনি কিনেছে সে অত ব্যাকগ্রাউন্ড খোঁজ খবর করে নাই, দেখা গেল তার গরুটার দুধ দিচ্ছে 5 কেজি বা 4 কেজি। আচ্ছা, গেল দুধের ব্যাপার। এরপরে আবার 1 বছর পরে গরুটা পালতেছে তারা, প্রথম বাচ্চা দিল। তার বছর পরে যাদের আরেকটা গরু যেটা ছিল, যে খোঁজ খবর নিয়ে গেছে যে তার মার যে ছিল কেমন, বছর বছর বাচ্চা দিত কিনা, তো সে বলছে যে হ্যাঁ, না এটা আমার বাসার গরু এবং সে রেগুলার বাচ্চা দিত আর কি, ওর মা প্রতি বছরই বাচ্চা দিত। আর এটা যেটা আরেক বন্ধু কিনেছে তারটা দেখা গেল পরের বছরে যায়, যে গরুটা খোঁজ খবর নিয়ে কিনছে এটা দেখা গেল সে আবার আরেকটা বাচ্চা তাড়াতাড়ি কনসেপ্ট করলো, সে আরেকটা বাচ্চা দিল। কিন্তু আরেকটা গরুর সে দেখা যাচ্ছে ওই বছরে আর বাচ্চা দিল না, সে যায় পরের বছরে যায়, পরের বছরে 1 বছর গ্যাপ দিয়ে দিল। এখন এই অবস্থায় আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে দুইটা গরুই দুইজন পালতেছে, এখন গরু দুইটা বিক্রি করতে চায়। এখন আশেপাশে পাড়ার লোকজন যেখানে পালে সবাই জানে যে যেই একটা গরু এটার 8 থেকে 10 কেজি দুধ দেয় এবং বছর বছর সে হলো বাচ্চা দিচ্ছে, এইটা খুব ভালো জাতের গরু। আর আরেকটার খবর পাইলো যে দুইটাই পাশাপাশি, দুইটাই বিক্রি হবে, তো ওইটার খবর পাইলো কি, ওই যে এইটার দুধ কম দেয়, 4-5 কেজি দেয় এবং রেগুলার সে ইয়ে করে না, বাচ্চা প্রসব করে না, সে গ্যাপ মারে। তাহলে কোন গরুটার দাম বেশি হবে? তো নিশ্চয় যে গরুটা বেশি দুধ দেয়, রেগুলার দুধ দেয়, তার দাম বেশি হবে। আর যেটা কম দেয় তার দাম কম হবে, এবং যেটা ইরেগুলার তার দাম কম হবে। তার মানে কি, তার মার্কেট ভ্যালু কমে যাবে। অর্থাৎ সে 1 লাখ টাকা দিয়ে কিনেছে, তারপরে খাওয়াইছে, খাওয়ানোর পরে দেখা গেল যে সে বিক্রি করতে যায় হয়তো বা 1 লাখ টাকাতে বিক্রি হচ্ছে, বা কোনো সময় একটু কমও বলতেছে কেউ কেউ। আর এই ভদ্রলোকের গরুটা দেখা যায় সে 1 লাখ টাকার গরু সে বিক্রি করতে চাইলে যে কেউ এখন 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকায় কিনতে যাচ্ছে। তার কারণ কি? কারণ হচ্ছে এই গরুটা নিয়মিত দুধ দিচ্ছে, দুধের পরিমাণ বেশি, এবং সে নিয়মিত বাচ্চা দিচ্ছে। ঠিক একইভাবে আপনারা যারা বিনিয়োগ করেন শেয়ার বাজারে, আপনাদেরকে বুঝতে হবে রিস্ক ফ্যাক্টর গুলো কি, আপনি কিসের আশায় বিনিয়োগটা করছেন। ঠিক এই গরুর মতো আপনি বিনিয়োগ করছেন যে ওখান থেকে ডিভিডেন্ড দিবে, একটা লভ্যাংশ দিবে, নগদ লভ্যাংশ হতে পারে, বোনাস শেয়ার হতে পারে, একটা লভ্যাংশ দিবে নিয়মিত। আর একটা কি, গরু যেমন বড় হচ্ছে, তার স্বাস্থ্যবান হচ্ছে, পালন করলে তার বাচ্চা হচ্ছে, তার বৃদ্ধি ঘটতেছে, গ্রোথ হচ্ছে। ঠিক একইভাবে শেয়ারটারও, ওই কোম্পানিটা যেটাতে আপনি বিনিয়োগ করতেছেন সেই কোম্পানি ভালো ব্যবসা করবে, তার গ্রোথ হবে, হলে শেয়ারের ভ্যালুটা বাড়বে। তাহলে শেয়ারের ভ্যালু তাহলে ডিপেন্ড করতেছে যে ওই কোম্পানি কি পরিমাণ ডিভিডেন্ড প্রতি বছর দেয়। ঠিক ওই বাচ্চা দেওয়ার মতো, প্রতি বছর দুধ দেওয়ার মতো সে কত পরিমাণে সে ডিভিডেন্ড দেয়, এবং সে রেগুলার দেয় কিনা, রেগুলার বাচ্চা হওয়ার মতো রেগুলার সে দেয় কিনা, এবং দিলে কত পার্সেন্ট করে দেয়, এবং তার গ্রোথ আছে কিনা, বিজনেসের গ্রোথ আছে কিনা, ডিভিডেন্ডের গ্রোথ আছে কিনা। এই বিষয়গুলো আপনাকে গরুর মতো করেই আপনাকে বিশ্লেষণ করতে হবে একটা স্টক বা শেয়ার কেনার জন্য। এখন আপনারা বলবেন যে এত সময় কোথায়, তো আপনাকে যদি, যেহেতু টাকা ইনভেস্ট আপনি করছেন শেয়ার বাজারে, আপনাকে অবশ্যই সময়ও ওর সাথে, সময় এবং টাকা দুইটাই লাগবে। শুধু যদি আপনি টাকা দেন তাহলে হবে না, আপনাকে সময়ও দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে, আপনি যে এতগুলো শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে 396-97টা শেয়ার বা স্টক বা মিউচুয়াল ফান্ড টোটালি ইনস্ট্রুমেন্ট কেনা বেচা হচ্ছে, সেক্ষেত্রে তাহলে আপনি কোনটা ভালো কোনটা খারাপ, কোন গরু দেখার মতো, কোন গরুটা ভালো, তার ব্যাকগ্রাউন্ড কি, এটা কিভাবে আপনি যাচাই করবেন? এতগুলো শেয়ারের মধ্যে, এতগুলো কোম্পানির মধ্যে, বা লোকে মুখে শুনে আমি অন্যের মুখে মিষ্টি খাওয়ার মতো যে অমুক কোম্পানি ভালো, আমি সাথে সাথে দৌড়ে যাই এটা কিনে নিলাম 10টা, এটা না করে আপনাদের উচিত হবে যে একটু বিচার বিশ্লেষণ করে দেখা তার ফান্ডামেন্টাল, তার ভিত্তি, তার মৌলিক, তার ব্যাকগ্রাউন্ড,
তার অতীত ইতিহাস, সেই কোম্পানিটা কতদিন ধরে অপারেট করতেছে, তার ডিভিডেন্ডের গ্রোথ কেমন, সে প্রতি বছর ডিভিডেন্ড দেয় কিনা, দিলে কতটুকু দেয়, তার আর্নিংস কেমন প্রতি বছর, আপনাকে এই বিষয়গুলো দেখতে হবে। তো এই কাজগুলো করার জন্য আমার এই ইয়েতে ওয়েবসাইটে অনেক অত্যাধুনিক টুলস ব্যবহার করেছি, আমি অনেক আধুনিক এআই সহ অনেক টেকনোলজি ইউজ করেছি আমি এখানে, করে আমি আপনাদেরকে কাজটাকে সহজ করে দিয়েছি। তো আমি আমার এই ধারাবাহিক আলোচনার আজকে এটা আপনি বলতে পারেন আমার এটা প্রথম পর্ব। আমি আপনাদেরকে আমার পুরা ওয়েবসাইটের কিভাবে আপনি উপকৃত হবেন, কোন মডিউলে কিভাবে যাবেন, কিভাবে দেখবেন, এটাতে আপনার ইম্প্যাক্ট কি, আপনি কিভাবে একটা শেয়ার সিলেকশন করবেন, আপনাকে আমি পুরো স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে আমি চেষ্টা করব ক্লারিফাই করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। তো যারা আমার এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেন নাই আশা করি আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ওয়েবসাইটটা ভিজিট করবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে সে গরুর ব্যাকগ্রাউন্ডের মতো, যে তার তার মা কি বাচ্চা কেমন দিত, বা তার ব্যাকগ্রাউন্ড পেছনের ইতিহাসটা কি, তাই আমি একটা স্টকের পেছনের ইতিহাসগুলো আপনি কিভাবে দেখবেন, আপনি আমার এখানে একেবারে সুন্দরভাবে গোছানো আছে, যেটা আপনি কোনো ওয়েবসাইটে পাবেন কিনা সন্দেহ বাংলাদেশে। আমার মনে হয় না যে কেউ এখন পর্যন্ত, কেউ পাবলিক থাকলে কেউ ইন্টারনালি করে তারা তাদের পলিসির জন্য, কিন্তু এটা পাবলিকলি অ্যাভেলেবল কোনো আপনি ইনফরমেশন এইভাবে পাবেন বলে আমার মনে হয় না। যদি থাকে, কোথাও থাকতে পারে, আমার জানা নাই। তো আমি আমার ওয়েবসাইটটার আমি কিছু দিক এখন আপনাকে দেখাবো। আমি চলুন আমার ওয়েবসাইটটায় যাই, যে আপনি এই ফান্ডামেন্টাল বিষয়গুলো কিভাবে চেক করবেন। তো ফার্স্টে আপনি ওয়েবসাইটে আমি দেখাচ্ছি আমার ওয়েবসাইটটা। এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। এইখানে দেখেন যে আপনি যে ক্যাপিটাল ইনসাইড বিডি.কম, www.capitalinsidebd.com, এই যে উপরে অ্যাড্রেসটা দেওয়া আছে। এবং এইখানে আমার এই বাংলা মেনুগুলো ছিল না আগে, আমি বাংলা মেনুগুলো আজকে এটা সংযোজন করেছি। দেখলাম যে অনেকেই বাংলা ইউজারে অভ্যস্ত, আমরা বাংলাদেশি মানুষ, কাজেই শুধু ইংরেজি থাকলে অনেকে ভয় পেয়ে এটা আর দেখতেছে না বা সেভাবে বেনিফিটেড হচ্ছে না, এই জন্য আমি বাংলা এখানে যোগ করেছি। এইখানে প্রত্যেকটা মেনু, এখানে বিশেষ করে ইউএস ক্যাপিটাল মার্কেট ওয়ান, ইউএস ক্যাপিটাল মার্কেট টু, এই দুইটা কিন্তু আমেরিকার সাথে সংশ্লিষ্ট। এবং এই বাংলা যে কোটা দেখছেন, এই কোটা হচ্ছে বাংলাদেশে আমার শেয়ার বাজারের সাথে, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত। তো আমি এখন আপনাদেরকে যেটা ফান্ডামেন্টাল বিষয়, এখানে আপনি কাস্টমাইজ রিপোর্ট আছে, দেখেন কাস্টমাইজ রিপোর্ট ডিএসসি। এইখানে আপনি মোবাইলে হোক, টাচ করলে বা এখানে কার্সরটা রাখলে এখানে আপনি দেখবেন 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মূল্যের কাছাকাছি থাকা ডিএসসি শেয়ার র্যাঙ্কিং, তারপরে সর্বনিম্ন থাকা র্যাঙ্কিং, আর নিচে 3 নম্বর পজিশনে আছে তালিকাভুক্ত শেয়ারের মৌলিক বিশ্লেষণ। তাহলে আমি ফার্স্ট এই 3 নম্বরটা দিয়ে শুরু করছি, পরে আমি 1, 2 সহ অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে আলোচনা করব, যেহেতু ফান্ডামেন্টাল নিয়ে প্রথমে কথা বললাম। এই জন্য আমি 3 নম্বরটা আমি এখানে জাস্ট ক্লিক করব, বা আপনারা টাচ করবেন, করলেই এই স্ক্রিনটা আসবে। তো এই স্ক্রিনটা আসার পরে আপনি এটা একটু এমনি বর্ণনা, এখানে বর্ণনা আছে, আসার পরে আপনি নিচে চলে আসবেন। এইখানে নিচে এসে আপনি এই কার্ডসে চলে আসবেন। এইখানে দেখেন কি কি আছে, এগুলো এমনি বিভিন্ন নিয়ম কানুনগুলো কিভাবে দেখবেন না দেখবেন এগুলো এগুলো বলা আছে। অর্থাৎ এই কিছু কি কনসেপ্ট গুলো, পিই কি, হাই পিই, ইপিএস, এগুলো মানে কখন কি করতে হবে, স্ট্র্যাটেজি গুলো এখানে বলা আছে। এইখানেও আরো কিছু আছে, যে এই কোনটাতে কি, এগুলো ভ্যালু ইনভেস্টিং কি, গ্রোথ ইনভেস্টিং কি, ইনকাম ইনভেস্টিং কি। আমরা এখানে কি পারফরমেন্স লিডার্স এইখানে দেখবো আর কি। কি পারফরমেন্স লিডার, এইখানে চলে আসবেন। সরাসরি আসার পরে এইখানে দেখেন আছে হাফ ইয়ারলি প্রফিট গ্রোথ লিডার্স, অর্থাৎ হাফ ইয়ারলি প্রফিট কোন কোম্পানিগুলো ভালো করেছে, যাদের হাফ ইয়ারলি প্রফিটের গ্রোথ ভালো। এইখানে গত 6 মাসের ভিত্তিতে করা, এইখানে এই র্যাঙ্কিংটা আপনি এখানে পাবেন, তাদের তাদের নামগুলো এখানে পাবেন। এরপরে 9 মান্থ গ্রোথ প্রফিট লিডার, এইখানে 9 মান্থ প্রফিট গ্রোথে কারা আছে, এইখানে সেগুলো নাম পাবেন। এইখানে আছে দেখেন 5 ইয়ার অ্যাভারেজ প্রফিট গ্রোথ লিডার্স, 5 বছর যাদের অ্যাভারেজ প্রফিট ভালো, অ্যাভারেজে 5 বছরের হিস্ট্রি।
এইখানে আছে সেটা, যেটার এরপরে আছে আপনি দেখেন হাই ডিভিডেন্ড ইল লিডার্স, অর্থাৎ ডিভিডেন্ড ইলটা কি, যে যে ক্যাশ ডিভিডেন্ড যা দিয়েছে, ক্যাশ ডিভিডেন্ডকে তাদের মার্কেট প্রাইস দিয়ে ভাগ। এখন আপনি একটা শেয়ার 10 টাকা দিয়ে কিনে 1 টাকা লাভ পেলেন, আর একটা 100 টাকা দিয়ে কিনে 2 টাকা লাভ পেলেন, তো কোনটা ভালো? নিশ্চয়ই 10 টাকা দিয়ে কিনে আমি 1 টাকা লাভ পেলাম, এটাই ভালো। আমি 100 টাকা দিয়ে কিনে 2 টাকা লাভ পেলাম, এটা আমার ডিভিডেন্ড yield কম। আমি যদি পার্সেন্টেজ করি যে আমি কত টাকা ইনভেস্ট করে কত টাকা ডিভিডেন্ড পেলাম, এটাই ডিভিডেন্ড yield, অর্থাৎ আমি টোটাল পার্সেন্টেজটা কত। আমি একটা শেয়ার 10 টাকা দিয়ে কিনে আমি 1 টাকা লাভ পেলাম, তাহলে এককে আমি 10 দিয়ে ভাগ দেবো, দিয়ে 100 দিয়ে গুণ দেবো, এটা হলো আমার ডিভিডেন্ড yield। আর আমি একটা শেয়ার 100 টাকা দিয়ে কিনে আমি 2 টাকা লাভ পেলাম, ডিভিডেন্ড পেলাম, তাহলে 2কে আমি 100 দিয়ে ভাগ করব, করে আবার 100 দিয়ে গুণ দেবো। তাহলে আপনি পেয়ে যাবেন তো নিশ্চিত, যেটা আমি অল্প টাকা দিয়ে কিনে বেশি ডিভিডেন্ড পাবো, সেটা সেটা ভালো শেয়ার আমার কাছে। পোটেনশিয়াল ভ্যালু স্টক, অর্থাৎ যাদের পিই, প্রাইস আর্নিং রেশিও যাদের কম, অর্থাৎ তাদের আর্নিংস অনুপাতে তাদের দামটা কম, আর্নিংস অনুপাতে তাদের দামটা কম, সেটাকে আমরা বলতেছি লো পিই। তা খালি লো পিই দেখলে হবে না, লো পিই দেখার পরে আবার একে দেখতে হবে যে ওই কোম্পানি যে দাম কম কেন কম, ও কি রিসেন্ট খারাপ করছে প্রফিট, বা তার ট্রেন্ডটা কি, বা ইন্ডাস্ট্রি খারাপ করতেছে, যে ও যে ইন্ডাস্ট্রি বা যে জাতীয় শিল্পে আছে, হয়তো সে ফার্মা ইন্ডাস্ট্রি রিলেটেড হতে পারে, ব্যাংক রিলেটেড হতে পারে, ওই সেক্টরটা কি খারাপ করছে নাকি ভালো করছে, এই বিষয়গুলো দেখতে হবে। হাই আর্নিং ইপিএস, কারা সবচেয়ে বড় সবচেয়ে বেশি ইপিএস কোন কোন কোম্পানির, এখানে দেখেন ম্যারিকো, রেকিট ব্যান্ড, বার্জার, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা ওয়েল, এগুলো এখানে শো করছে। অর্থাৎ হাই পারফর্মিং স্টক কারা, ইপিএস কারা দেয়, পোটেনশিয়াল ভ্যালু স্টক যাদের লো পিই, যাদের হাই ডিভিডেন্ড yield, এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এইখানে আসার পরে আপনি যদি কোনো স্পেসিফিক কোনো শেয়ারের কোনো ডিটেল জানতে চান, তার হিস্ট্রি, আমি ধরেন ম্যারিকোরে দেখতে যাব, যে ম্যারিকো, আমি ম্যারিকোটা দেখি এখানে, যে আচ্ছা ম্যারিকো পাইলাম, সরি, ম্যারিকো। আপনি যখন ম্যারিকো সিলেক্ট করবেন, এইখানে দেখেন ডিটেলস ভিউ ম্যারিকো, এই যে ডিটেলস ভিউ, এখানে ম্যারিকোর পুরো ইতিহাস চলে আসবে। সে কোন সেক্টরে আছে, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ইয়ার ইন্ড, তার কখন ইয়ার ইন্ড হয়, 31শে মার্চ, অর্থাৎ কোন সময় সে সাধারণত তার এজিএম ডেট, অর্থাৎ এ দেখবেন যে এর আগে আগে ডিভিডেন্ড গুলো ডিক্লেয়ার হয়, অর্থাৎ তার বাচ্চা দেওয়ার সময় এইটা মনে রাখতে হবে। তাহলে 31শে মার্চ এটা তার বছর শেষ হয়, তাহলে এই বছর শেষ হওয়ার সাথে ডিভিডেন্ড ডিক্লেয়ারের একটা সময় আছে। আপনি যদি তার ডিভিডেন্ড হিস্ট্রিগুলো দেখেন, কোন সময় সে ডিভিডেন্ড দেয়, সেটা দেখারও বুদ্ধি আছে। আপনার আমি দেখিয়ে দেবো কোথায় যে আপনি চেক করবেন। আচ্ছা, লাস্ট এজিএম ইয়ার এন্ড হচ্ছে 31/3/26 হয়েছে। এজিএম ডেট ছিল 14/7/26। তার হাফ ইয়ারলি প্রফিট গ্রোথ গ্রোথ পার্সেন্টেজ, হাফ ইয়ারলি প্রফিট কত গ্রোথ হয়েছে, 78%। 9 মান্থ প্রফিট গ্রোথ কত, 43%। 5 ইয়ার্স এভারেজ প্রফিট গ্রোথ, অর্থাৎ 5 ইয়ার্স ধরে প্রফিট কিভাবে বেড়েছে, এটা কিন্তু খুব কম হারে, অর্থাৎ একই রকমই প্রফিট করে ওইভাবে প্রতি বছর যে প্রফিট, এটা হলো স্টেবল 5 ইয়ার্স গ্রোথ, অর্থাৎ 5 ইয়ার্স ধরে সে কি পরিমাণে বাড়ছে, জাস্ট অল্প 0.13। ইপিএস কত, কারেন্ট ইপিএস হলো 206 টাকা 9 পয়সা। 5 ইয়ার্স অ্যাভারেজ ইপিএস, 5 বছরের অ্যাভারেজ গড়ের ইপিএস কত, প্রতি বছরে যে ইপিএস ডিক্লেয়ার করছে সেটার 5 বছরের অ্যাভারেজ করা আছে এখানে, এটা আপনি কোথাও পাবেন না। আমার এখানে যেভাবে এই বিশ্লেষণ করা আছে, তাহলে 5 ইয়ার্সে তার অ্যাভারেজ ইপিএস কত, 155 টাকা 11 পয়সা। পিই রেশিও, তার কারেন্ট পিই রেশিও কত, 13.26। অর্থাৎ আমরা বলেছি পিই রেশিও যত কম তত শেয়ারটা লো ভ্যালু, অর্থাৎ আমার ভ্যালু স্টক, অর্থাৎ এটার অপরচুনিটি বেশি। 5 ইয়ার্স এভারেজ পি রেশিও 16.71। 5 ইয়ার্স এর এভারেজ পি রেশিও করা আছে, পি রেশিও অন জুলাই 16 তারিখের পি রেশিও করতে, অর্থাৎ 16 তারিখের যে তার মার্কেট প্রাইস ছিল, সেই মার্কেট প্রাইস অনুযায়ী তার আর্নিং ইপিএস এর সাথে এটা করা আছে। আচ্ছা, এরপরে এনএভি, তার নেট অ্যাসেট ভ্যালু কত, 5 ইয়ার্স এভারেজ এনএভি কত,
প্রাইস এনএভি রেশিও, এটা এই ফিগারটা পাওয়া যায়নি। 5 ইয়ার্স অ্যাভারেজ ডিভিডেন্ড ইল্ড 6.14%, অর্থাৎ প্রতি বছরে তার যে ডিভিডেন্ড দিছে সে তার মার্কেট প্রাইস ওই বছরের ক্লোজিং মার্কেট প্রাইস ধরে করার পরে আবার অ্যাভারেজ করা হয়েছে এখানে প্রতি বছরের, অর্থাৎ অ্যাভারেজে দেখা গেছে তার ডিভিডেন্ড ইল্ড হলো 6.14%। ডিভিডেন্ড ইল্ড পার্সেন্টেজ 7.60, এটা হচ্ছে অ্যাভারেজ, আর এটা হলো এটা এটা পার্সেন্টেজ করা হয়েছে ইয়েতে অ্যানুয়ালাইজড। 5 ইয়ার্স অ্যাভারেজ ক্যাশ ডিভিডেন্ড, সে 5 বছরে প্রতি বছর সে কত টাকা করে কত পার্সেন্ট হারে দেশে ডিভিডেন্ড দিছে, এখানে দেওয়া আছে পার্সেন্টেজ টু 2075%, অর্থাৎ এর ক্যাশ ডিভিডেন্ড অনেক বেশি পরিমাণে দেয়, আপনারা জানেন সবাই। আচ্ছা, 5 ইয়ার্স অ্যাভারেজ স্টক ডিভিডেন্ড, কোন স্টক ডিভিডেন্ড দেয়নি 5 বছরে, স্টক ডিভিডেন্ড পার্সেন্টেজ জিরো। লাস্ট ক্লোজিং প্রাইসটা এখানে আপ করা হয়নি, এখানে শো হওয়া উচিত ছিল, কিন্তু এটা আমি দেখবো কেন হয়নি, এটা হওয়ার কথা। এই ছিল এইটার আপনাকে যেটুকু বললাম আমি, এখানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনি যখন এখানে সিলেক্ট করবেন, আমি যদি দিই যমুনা ওয়েল, যমুনা ওয়েল দিলাম, দেখেন এখানে যমুনা ওয়েলের এখানে পুরো ডাটা দেখাচ্ছে। যমুনা ওয়েল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে আছে, তার বছর শেষ হচ্ছে 30শে জুন, তার লাস্ট এজিএম ডেট ছিল 31/1/26, হাফ ইয়ারলি গ্রোথ, প্রফিটে গ্রোথ 46%, 9 মান্থ 35%, 5 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট গ্রোথ 0.30, যেটা ইয়ে মেরিকোতে ছিল 0.13, এটাতে বেশি আছে একটু। ইপিএস 58 টাকা 70 পয়সা, 5 ইয়ার্স অ্যাভারেজ ইপিএস 32 টাকা 94 পয়সা। পি রেশিও দেখেন, কারেন্ট পি রেশিও 3.11, তার মানে কি পি রেশিও অনেক কম। 5 ইয়ার্স অ্যাভারেজ পি রেশিও 6.54, পি রেশিও অনেক কম, তার মানে এইটার ভ্যালু স্টক। আচ্ছা, পি রেশিও অন জুলাই, জুলাই 16 তারিখের আজকে তো শুধু লাস্ট ট্রেডিং ডেতে 5 টাকা 23 পয়সা ছিল। এনএবি 274 টাকা, 5 ইয়ার্স অ্যাভারেজ এনএবি 215 টাকা। 5 ইয়ার্স অ্যাভারেজ ডিভিডেন্ড ইল্ড 7.97, মেরিকোর চেয়েও বেশি আছে এটা অ্যাভারেজে। ডিভিডেন্ড ইল্ড পার্সেন্টেজ, 5 ইয়ার্স অ্যাভারেজ ক্যাশ ডিভিডেন্ড 140, ক্যাশ ডিভিডেন্ড পার্সেন্টেজ 180, 5 ইয়ার্স অ্যাভারেজ স্টক ডিভিডেন্ড নাই এখানে হিস্ট্রি। ক্লোজিং ব্যালেন্সটা এটা দেখাতে হবে, এটা নাই, আমি এটা ঠিক করব। তো এইভাবে আপনি এ, এ, প্রত্যেকটা স্টকের এখানে আপনার র্যাঙ্কিং দেখার পরে আপনি প্রত্যেকটা স্টকের এখানে দেখতে পাবেন। এবং আমি আর একটু বলে রাখি, এইখানে যে ইয়ে আছে আপনি এখানে শর্টিং করে র্যাঙ্কিং দেখতে পারবেন কিভাবে। আপনি যদি এখানে যে হাফ ইয়ারলি প্রফিটে ক্লিক করেন, তাহলে ক্লিক করলে দেখেন যাদের নেগেটিভ সেগুলো সে র্যাঙ্কিং হয়ে গেল। আপনি আরেকবার ক্লিক দিবেন, এই দেখেন সর্বোচ্চ যে বেস্ট হোল্ডিং 1000%, 1000% হাফ ইয়ারলি গ্রোথে। কিন্তু এই শুধু পার্সেন্টেজ দেখলে হবে না, অনেক সময় নেগেটিভ, নেগেটিভে এই গ্রোথ দেখলে হবে না, নেগেটিভ থেকে পজিটিভ বা নেগেটিভ থেকে বেশি নেগেটিভ এরকম হয়ে গেল, কিন্তু গ্রোথের পার্সেন্টেজটা বেড়ে যাবে। খালি গ্রোথের পার্সেন্টেজ দেখলে হবে না, সাথে সাথে তার ইপিএসটা অ্যাকচুয়ালি কত, ইপিএস এগুলো সব দেখতে হবে। কিন্তু এগুলো হলো আপনাকে প্রাইমারি বাছাই করতে সহায়তা করবে। তাহলে এইখানে আপনি যখন এই হেডিং এ ক্লিক করবেন সে র্যাঙ্কিং করে দেবে আপনাকে। তাহলে হাফ ইয়ারলিতে যখন ক্লিক করলেন, হাফ ইয়ারলিতে বেস্ট হোল্ডিং এ 1 নম্বরে আছে, 2 নম্বরে লঙ্কা বাংলা ফাইন্যান্স, তারপরে পেনিনসুলা, তারপর দেশ গার্মেন্ট, হাক্কানি পাল্প, এগুলো আছে। বা 9 মান্থে যদি আপনি ক্লিক করেন এইখানে, তাহলে 9 মান্থে ক্লিক করলে বা 9 মান্থের নেগেটিভটা আগে দেখালো যাদের বেশি নেগেটিভ, আর একবার ক্লিক করবেন পজিটিভ, তাহলে এটা আইসিবি, ন্যাশনাল, আইএলএফএলএসএল, প্রিমিয়ার সিমেন্ট, হ্যাঁ, বারাক পাওয়ার, এগুলো 9 মান্থ গ্রোথে আছে। এইভাবে আপনি যদি যখনই আপনি যে কলামে আপনি ক্লিক করবেন, সে একবার ছোট থেকে বড় শর্টিং করবে, একবার বড় থেকে। 5 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট গ্রোথ, আপনি যদি এখানে ক্লিক দেন, একবার মাইনাস গুলো আসলে এবার আবার ক্লিক দেন, পজিটিভ গুলো আসলো, তাহলে দেখি আমরা 5 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট গ্রোথ কার সবচেয়ে বেশি অ্যাভারেজে, র্যাঙ্কিংটা দেখি আমরা। র্যাঙ্কিংটা এখানে তখন দেখলে দেখা যাবে, বিডি ওয়েল্ডিং যদি হাফ ইয়ারলি প্রফিট করতে 0 0 দেখাচ্ছে। আচ্ছা, জিকিউ বল পেন, কিন্তু শুধু গ্রোথ দেখে হবে না, কারণ গ্রোথটা আমরা বলছি যে মাইনাস থেকে মাইনাসে থাকলেও হবে, গ্রোথও দেখতে হবে এবং তার ফিগারগুলো দেখতে হবে, এগুলোকে আপনাকে একটু অ্যানালিসিস করতে হবে। পি পি রেশিও,
সবচেয়ে পি রেশিও কার? দেখি এক নম্বরে পি রেশিও সবচেয়ে কার বেশি, একটু দেখে আসি আমরা। এক নম্বরে কে আছে সবচেয়ে পি রেশিও বেশি কার? লিব্রা ইনফিউশন, লেগাসি ফুড, বাটা শু। এগুলো হচ্ছে র্যাঙ্কিং 1 2 3 4, এগুলো হচ্ছে কি পি রেশিও সবচেয়ে বেশির দিকে আছে এরা। আর পি রেশিও যদি আপনি কমের দিকে ধরেন, পি রেশিও কম কাদের আছে এখন এই জিরোর পরে থেকে আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি, কারণ অনেকগুলো ইয়া হয় না, যাদের প্রফিট মাইনাস তাদের তো পি রেশিও কম থাকবে। এই যে এখান থেকে আপনার বেসিক্যালি শুরু, যেখান থেকে প্লাস শুরু হলো এইখান থেকে, এই 2 নাম্বার থেকে। তাহলে এই 280 কার আমরা একটু দেখে আসি। 280 এই সিরিয়ালটা, 280 টাকার, 280 টাকার। হ্যাঁ, তো এইখানে আমরা এই যে যমুনা অয়েল দেখতে পাচ্ছি, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, অর্থাৎ এইগুলোর কিন্তু পি রেশিও কম। অর্থাৎ তাদের যে ইপিএস সেই অনুপাতে বাজারে দাম কম এখন, যে কারণে এগুলোর হচ্ছে পি রেশিও কম। কাজে এগুলোর মধ্যে থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে যে তাদের ব্যাকগ্রাউন্ড দেখে কেনার জন্য। এবং সবসময় যারা রেগুলার ট্রেড করেন তাদের কিন্তু হিসাব আলাদা, দিনে কিনলাম আমি দিনেই বেচলাম, বা একদিন হোল্ড করলাম 2 দিন হোল্ড করলাম। কিন্তু যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, বাই হোল্ড অ্যান্ড সেল স্ট্র্যাটেজি, বেস্ট প্র্যাকটিস, কোন শেয়ার কখন দাম কম থাকে সিজন বুঝে সে তখন কিনতে হবে, কিনে কয়েক মাস ধরে রাখতে হবে, তারপরে যখন দাম বাড়ে সেটাও দেখারও বুদ্ধি আছে আমার এই ওয়েবসাইটে। সেটাও আমি দেখিয়ে দেবো এরপরে যে কিভাবে আপনি দেখবেন যে একটা শেয়ার কোথায় তা অবস্থান করতেছে, কোন সময় সে বিগত দিনে দাম কমছে বাড়ছে, এটা পুরো ট্র্যাকিং আপনি করতে পারবেন আমার এই ওয়েবসাইট থেকে। তো আজকে এই ছিল এই পর্বের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। অর্থাৎ এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আপনি বুঝতে পারবেন একটা স্টকের তার বিগত দিনের ইতিহাস, সে কেমন ডিভিডেন্ড দিছে, 5 বছরের অ্যাভারেজ ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি, এবং তার পুরো হিস্ট্রি জানতে চাইলে ওই স্টকের যে এখানে এসে জাস্ট খালি স্টকটা আপনাকে সিলেক্ট করবেন। আমি ইসলামী ইন্স্যুরেন্স দিলাম, এই যে ইসলামী ইন্স্যুরেন্সের পুরো ডাটাটা চলে আসলো এখানে। আপনি যেটা সিলেক্ট করবেন তার ডাটাটা আপনি এখানে, ডিটেলসটা আপনি দেখতে পাবেন। এবং এখন এখানে যেমন র্যাঙ্কিং, এখানে আপনি যদি সিলেক্ট করেন আপনার কিন্তু এই টেবিলটা ওই অনুপাতে সাজিয়ে যাবে। এখানেও কিন্তু র্যাঙ্কিং করার সুযোগ আছে, এটাও বলেনি। এই যে এইখানে যেমন হাই ডিভিডেন্ড ইল্ড স্টক, আপনি যদি ক্লিক করেন হাই ডিভিডেন্ড ইল্ড কাদের কাদের আছে এগুলো এখানে দেখা যাচ্ছে। হাই গ্রোথ স্টক, তারপরে হাই আর্নিংস স্টক, হাই আর্নিংস স্টকের মধ্যে এনটিসি, জিল বাংলা, শ্যামপুর, এগুলো হলো, যদিও এখানে দেখা যাচ্ছে নেগেটিভ গ্রোথ আছে, কিন্তু নিশ্চয়ই এর মধ্যে গ্রোথটা তাদের বেড়েছে, আপনাকে একটু দেখতে হবে এগুলো। হাই প্রাইস স্টক, আন্ডার ভ্যালুড, লো পি রেশিও, যেগুলো সেগুলো এখানে দেখাবে। তো আপনি এইভাবে এখান থেকে স্টকগুলো আপনি সিলেকশন করতে পারবেন। অনেক কিছু আপনার দেখার সুযোগ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনারা এর পরের এপিসোডগুলো পর্যায়ক্রমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমি প্রত্যেকটা মডিউল আপনাদেরকে বুঝিয়ে দেবো কোথায় কিভাবে কি দেখতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।